শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। যে সাহিত্যিকের লেখায় আমরা প্রকৃতির নিবিড়তম স্পর্শ, সাধারণ মানুষের জীবন সংগ্রাম এবং এক গভীর রহস্যময়তা খুঁজে পাই, তিনি আর কেউ নন, বাংলার অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখনী শুধুমাত্র গ্রামীণ বাংলার ছবি আঁকে না, আমাদের নিয়ে যায় এমন এক অচেনা জগতে যেখানে যুক্তি আর অলৌকিকতার সীমারেখা মাঝে মাঝে মুছে যায়। তাঁরই লেখা এমন এক অসাধারণ রহস্য গল্প আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। গল্পটির নাম রঙ্কিনী দেবীর খড়গ। এটি এমন এক অভিজ্ঞতার কথা যা প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক প্রাচীন ভয়ের ইঙ্গিত দেয়। এক অজানা দেবী যার অসন্তুষ্টি ডেকে আনে অমঙ্গল। আপনাদের সুবিধার জন্য আমরা লেখকের সাধু ভাষার মূল রচনাটিকে সম্পূর্ণ চলিত বাংলায় রূপান্তর করেছি। সেই সঙ্গে গল্পটিকে আমরা তৃতীয় পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ ভূষণ বাবুর অভিজ্ঞতা হিসাবে পরিবেশন করব। আজকের গল্প রঙ্কিনী দেবীর খড়গ। আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে দীপাবলি ও কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করব গল্প। আপনাদের জীবন যেন আলোয় ভরে উঠুক, সব অন্ধকার দূর হয়ে যাক। মূল গল্পের রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে আমি অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে মিনহাজুল, অচ্যুতা এবং প্রীতম। আজকের গল্প রঙ্কিনী দেবীর খড়গ। জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। সেগুলোকে আমরা অতি প্রাকৃত বলে থাকি। হয়তো খুঁজে দেখতে জানলে সেগুলোর সহজ ও স্বাভাবিক কারণও বের করা যেত। মানুষের বিচার, বুদ্ধি আর অভিজ্ঞতার বাইরেও হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে। এ নিয়ে তর্ক করা নিরর্থক। শুধু এটুকুই বলা যায় যে সেরকম কারণ থাকলেও আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তা আবিষ্কার করা সম্ভব নয় বলেই সেগুলোকে অতি প্রাকৃত আখ্যা দেওয়া হয়। ভূষণবাবুর জীবনে একবার ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল যার কোনো যুক্তিসঙ্গত কারণ তিনি খুঁজে পাননি। ঘটনাটি বেশ অনেক বছর আগের। সেই সময় ভূষণবাবু মানভূম জেলার চেরো নামের একটি গ্রামের মাইনর স্কুলে চাকরি করতেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এতই মনোরম যে সেখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো গ্রাম আর চোখে ভালো লাগে না। একটি ছোট্ট পাহাড়ের ঢালু অংশ জুড়ে গ্রামটির বাড়িগুলো লম্বালম্বিভাবে অবস্থিত। একেবারে শেষ দিকের বাড়িগুলোর খিড়কি দরজা খুললেই চোখে পড়ে পাহাড়ের ওপর শাল, মহুয়া, কুরচি, বেলগাছের পাতলা জঙ্গল, একটা বিরাট বটগাছ আর তার তলায় বাঁধানো বেদি, ছোট ছোট পাথর এবং ভেলা কাঁটার ঝোপ। তিনি যখন প্রথম এই গ্রামে এলেন তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে শাল বনের মধ্যে একটা পাথরের ভাঙা মন্দির দেখতে পান। সঙ্গে ছিল তার ওপরের ক্লাসের দুজন ছাত্র। তারা মানভূমের বাঙালি। গ্রামের বেশিরভাগ অধিবাসী অবশ্য মাদ্রাজি, যদিও তারা বেশ বাংলা বলতে পারে এবং অনেকেই বাংলার আচার ব্যবহারও ভালো মতোই আয়ত্ত করেছেন।
কি করে মানভূম জেলার মাঝখানে এতজন মাদ্রাজি এসে বাস করলো সেই ইতিহাস ভূষণবাবু জানতে পারেননি। মন্দিরটি ছিল কালো পাথরের এবং গঠনটাও ছিল অদ্ভুত। এই অঞ্চলে এমন গঠনের মন্দির তিনি দেখেননি। তার ওপর মন্দিরটি ছিল সম্পূর্ণ পরিত্যক্ত এবং বিগ্রহশূন্য। দক্ষিণ দিকের দেওয়ালের পাথরের কিছু অংশ ধসে পড়েছে। দরজা নেই, শুধু পাথরের চৌকাঠ আছে। মন্দিরের ভেতরে বন তুলসীর ঘন জঙ্গল। সন্ধ্যার আকাশের পটভূমিতে সেই বিগ্রহহীন ভাঙা মন্দির ভূষণবাবুর মনে কেমন একটা অনুভূতির জন্ম দিল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ছিল ভয়ের। ভাঙা মন্দির দেখে কেন ভয় পেলেন তা পরে তিনি বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছিলেন। তবুও তিনি মন্দিরটি ভালো করে দেখতে এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় তার একজন ছাত্র বাধা দিয়ে বলল, যাবেন না স্যার ওদিকে। সে কি, কেন? জায়গাটা ভালো নয়, সাপের ভয় আছে সন্ধেবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয়ভীতি আছে, মানে অমঙ্গলের ভয়। কেউ ওদিকে যায় না। ও আচ্ছা, এই ব্যাপার। তা ওটা কি মন্দির? ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি। মূর্তিও নেই বহুকাল। ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদাদার আমলেরও আগে। চলুন স্যার, নামি। ছেলেটা যেন একটু বেশি তাড়াতাড়ি করছিল নামার জন্য। এরপর রঙ্কিনী দেবী বা তাঁর মন্দির সম্পর্কে তিনি দু একজন বৃদ্ধকে প্রশ্নও করেছিলেন, কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন তারা যেন কথাটা এড়িয়ে যেতে চান। ভূষণবাবুর মনে হয়েছিল রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতে গ্রামের লোকেরা ভয় পায়। তিনি আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলেন। দেখতে দেখতে বছর ঘুরে গেল। স্কুলে ছেলে কম, কাজও বেশ হালকা, তাই অবসর সময়ে তিনি এ গ্রাম ও গ্রাম ঘুরে প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলেন। নতুন জায়গায় এসে এই বাতিকটা তাঁর আরও বেড়ে গেল। চেরোগ্রাম থেকে মাইল 5-6 দূরে জয়চণ্ডী পাহাড়। সেখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। এই পাহাড়ের কাছেই একটা ছোট্ট বস্তিতে মানভূম প্রবাসী কয়েক ঘর উড়িয়া ব্রাহ্মণের বাস। এদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে ভূষণবাবুর বেশ ভালো আলাপ হলো। তিনি ভূষণবাবুর সঙ্গে অনেক গল্প করতেন। পট পুঁথি সংগ্রহের অবসরে তিনি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্র পাণ্ডার কাছে বসে এদেশের কথা শুনতেন। চন্দ্র পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও ছিলেন। এদেশে প্রচলিত কত রকম আজগুবি সাপের, ভূতের, ডাকাতের, বিশেষ করে বাঘের, কারণ বাঘের উপদ্রব সেখানে খুব বেশি। এত গল্প যে তিনি চন্দ্র পাণ্ডার মুখে শুনেছেন তার হিসেব দেওয়া সম্ভব নয়। এই গল্প শোনার লোভে কত ঘন বর্ষার দিনে যে পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে হানা দিয়েছেন তার কোনো শেষ নেই। মানভূমের এই অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু আলাদা ধরনের, যত অদ্ভুত ধরনের গল্পই হোক না কেন। জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ছোট গ্রামে বসে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার মানভূমের বাংলায় সেগুলো শোনার সময় তার মনে হতো এই দেশে এমনটা ঘটলে তার বিচিত্র কি। এ তো আর কলকাতার বালিগঞ্জের কথা নয়। একদিন কথায় কথায় চন্দ্র পাণ্ডা বললেন, চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? ভূষণবাবু একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলেন।
রঙ্কিনী দেবী সম্পর্কে এই প্রথম তিনি অন্য কারো মুখে কিছু শুনছেন। তিনি বললেন, হ্যাঁ, মন্দির তো দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানার জন্য যাকেই জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গিয়েছে, কিংবা কোনোভাবে কথা ঘুরিয়ে দিয়েছে। রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায়। হ্যাঁ, তা বটে, কিন্তু কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করল, উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নন, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে। এরকম নাকি অনেকবার হয়েছে। এই অঞ্চলে একটা প্রবাদ আছে, দেশে মোরগ হওয়ার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথম দেশে আসি, সে আজ 40 বছর আগেকার কথা। তখন প্রাচীন লোকদের মুখে এই কথা শুনেছিলাম। আচ্ছা, রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়িত এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল এই চেরো গ্রামেই। আমি প্রথম যখন এই দেশে আসি, তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাঁড়া রক্তমাখা হওয়ার কথাও তার মুখেই শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চেরো গ্রামে আর বহুদিন যায়নি, বয়স হয়েছে। আচ্ছা, বলতে পারেন এই বিগ্রহের মূর্তি আসলে কোন দেবতার? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ড থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখা জোখা নেই। এখনো মন্দিরের পিছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে, খুঁড়লে নরমুণ্ড পাওয়া যায়। এই কথা শুনে সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা থেকে ফেরার পথে ভূষণ বাবুর গা ছমছম করতে লাগলো। এই কারণেই যে এদেশের লোক ভয় পায়, তাতে আর সন্দেহ কি। আরো বছর 2 কেটে গেল সুখে দুঃখে। জায়গাটা ভূষণবাবুর এত ভালো লেগেছিল যে হয়তো তিনি সেখানে আরো অনেকদিন থেকে যেতেন। কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা কড়ি দিত, তাই তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোকই বেশি থাকবে, ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ভূষণবাবু তো ইংরাজি পড়াতেন, ফলে তাঁর চাকরি রাখা দায় হয়ে উঠল। এই সময়েই একদিন চন্দ্রপাণ্ডা চেরো গ্রামে কোনো একটা কাজে এসেছিলেন। ভূষণবাবু তাঁকে অনুরোধ করলেন তার বাড়িতে একটু চা খেতে হবে। ভূষণবাবু চন্দ্রপাণ্ডার গরুর গাড়ি সমেত তাঁকে জোর করে নিজের বাড়িতে নিয়ে এলেন। বৃদ্ধ এর আগে কখনো তাঁর বাড়িতে আসেননি। বাড়িতে ঢুকেই চারিদিকে চেয়ে বিস্ময়ের সুরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? আগে হ্যাঁ, ছোট গ্রাম, বাড়ি তো পাওয়া যায় না বিশেষ। আগে স্কুলেই একটা ঘরে থাকতাম। বছর খানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এইটা ব্যবস্থা করে দিয়েছেন আর কি। বাড়িটা ছিল পুরনো আমলের পাথরের গাঁথনির। বেশ বড় 3টে কামরা, একদিকে একটা যাতায়াতের বারান্দা, জবরদস্ত গরম, যেন খিলজিদের আমলের কোনো দুর্গ বা জেলখানা। হাজার ভূমিকম্প এ বাড়ির একটুও চুন বালি খসাতে পারবে না। বৃদ্ধ বসে আবারও বাড়িটার
চারদিকে চেয়ে দেখতে লাগলেন। ভূষণবাবু ভাবলেন বাড়িটার গড়ন তার ভালো লেগেছে, তাই তিনি বললেন, সেই কালের গড়ন খুব মজবুত, আগা গোড়া পাথরের। না না, সেই জন্য নয়। আমি এ বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পরে বাড়িতে ঢুকলাম কিনা তাই বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30, এখন প্রায় 60। এরপর অন্যান্য কথা শুরু হলো। চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে উঠে রওনা হলেন। আরও বছরখানেক কেটে গেছে। দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও ভূষণবাবু যাননি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরকম মিটে এসেছে। আপাতত তার চাকরিটা বজায় রইল বলেই মনে হচ্ছে। চৈত্র মাসের শেষ। 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে তাঁরই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন ভূষণবাবু। এর মাঝে রবিবার পড়াতে তিনি শনিবার গরুর গাড়ি করে রওনা হন। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে আবার বাড়ি এসে পৌঁছন। তিনি বাড়িতে একাই থাকতেন। স্কুলের চাকর রাখহরিকে তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। বাইরের দরজার তালা খুলেই রাখহরি চিৎকার করে উঠল, কিসের রক্ত? হ্যাঁ বাবু, দেখেন দেখি কিসের রক্ত? প্রায় চমকে উঠলেন ভূষণবাবু। তাই তো, বাইরের দরজার চৌকাঠের ঠিক ভিতর দিক থেকেই রক্তের ধারা উঠোন বেয়ে যেন চলে গেছে। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি। রক্তটা একেবারে টাটকা, মনে হয় যেন এই মাত্র সদ্য কারোর মুন্ড কেটে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তো অবাক, কিসের রক্তের ধারা এ? কোথা থেকেই বা এলো? আজ 2 দিন তো বাড়ি বন্ধ ছিল। বাড়ির ভেতরের উঠোনে রক্তের দাগ আসার কথা তো নয়, তার উপর সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল বা ইঁদুরের কথাও মনে পড়ল। এই ক্ষেত্রে এমনটাই হওয়া স্বাভাবিক। তিনি চাকরকে বললেন, দেখ তোরে, রক্তটা কোন দিকে যাচ্ছে? সেই হুলো বেড়ালটার কাজ। দেখছি বাবু। রাখহরি ঘাড় নেড়ে এগিয়ে গেল ঘরের দিকে। রক্তের ধারা দেখা গেল সিঁড়ির নিচে চোরা কুঠুরির দিকে। ছোট ঘর, ভীষণ অন্ধকার। যত রাজ্যের ভাঙা চোরা পুরনো মালে ভর্তি বলে ভূষণবাবু কোনো দিন চোর কুঠুরি খোলেননি। চোর কুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে ধারাটার গতি দেখে তিনি কিছুই বুঝতে পারলেন না। কতকাল ধরে ঘরটা তালাবন্ধ। যদি বিড়ালের ব্যাপারই হয়, বিড়াল ঢোকারও তো ছিদ্রপথ দরকার, তাই না? চোর কুঠুরির তালা লোহার শিকলের চার দিয়ে খোলা হলো। আলো জেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সড়কি, ভাঙা টিন, শাবল ইত্যাদিতে ঠাসা। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে চলে গেছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চেঁচিয়ে উঠল, কি বাবু, এইদিকে কি করে এমন ধারা রক্ত লাগলো বলুন তো? তারপর সে একটা জিনিস হাতে তুলে ধরে বলল, দেখুন 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 বাবু, কাণ্ডটা দেখুন। জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে বেরিয়ে আসতেই তার হাতের দিকে চেয়ে
ভূষণবাবু চমকে উঠলেন। হ্যাঁ হ্যাঁ, খড়গ খড়গ থেকে রক্ত, তার মানে একখানা মূর্ছে ধরা হাতলবিহীন খাঁড়া, তাও আবার ভাঙা। আগার দিকটা চওড়া ও বাঁকানো, আর তার চওড়া ফলাটা রক্তে টকটকে রাঙা। এক দু ফোঁটা রক্ত নয়, ফলাতে আগা গোড়া রক্ত মাখানো। মনে হচ্ছিল যেন খাঁড়াখানা থেকে এখনই টপটপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে তার একসঙ্গে অনেক কথা মনে হলো। 2 বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। এই বাড়িটা রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের। পুরনো জিনিসের গুদাম এই চোরা কুঠুরিতে হয়তো তাঁরাই রঙ্কিনী দেবীর হাতের খাঁড়াটা রেখেছিল। আর মনে পড়ল সেই প্রভাত, মড়কের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার কথা। তার মাথাটা ঘুরে গেল। মড়ক কোথায় লাগবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করার সময় পাওয়া গেল না, কারণ পরদিন সন্ধ্যার সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মড়ক দেখা দিল। প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা, ক্রমেই জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক ছড়িয়ে পড়ল। লোক মারা গিয়ে ধুলো ধাবার হতে লাগলো। চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় শেষ হওয়ার জোগাড়। মড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। দেশে পালিয়ে এলেন ভূষণবাবু। তারপর আর কখনো চেরোতে যাননি। গ্রীষ্মের ছুটির আগেই দেশের স্কুলে তাঁর চাকরিটা হয়ে গিয়েছিল। সেই থেকে তিনি রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করেন। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র। মূর্খ সাধারণ মানুষ তাঁকে অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খড়গ গল্প এই পর্যন্তই। ভূত চর্চার গল্প কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে একটা লাইক করে দেবেন। যারা আজকে চ্যানেলে নতুন এলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম এবার ঘোষণা করব। নিয়তি সিং, স্নেহা, মিতা আচার্য, সীমা সরকার, রিয়া দাস, নিশান কারার, সীমাগিরি, চৈতালি, ঝর্ণা খাতুন, মোহিনী ভট্টাচার্য। অনেক অভিনন্দন আপনাদের সকলকে। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, ভূষণবাবুর স্কুলের চাকরের নাম কি ছিল? সঠিক উত্তর লিখুন কমেন্ট বক্সে। আগামী সপ্তাহে গল্পের শেষে যে 10 জন প্রথম সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম আমরা প্রকাশ করব। আজকের গল্প এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত চর্চার সঙ্গে সঙ্গে ভালোবাসার মরশুমেরও সঙ্গে থাকবেন। আরও একবার দীপাবলির অনেক শুভেচ্ছা রইল।